দিদিভাই কোথার থেকে গজালো সেটা বলি। দিদিভাই হচ্ছে আমার বাবার, বলো, বাবার মেয়ে, মানে বাবার মেয়ে ইন দ্য সেন্স হচ্ছে বাবার আগের পক্ষের মেয়ে, তো সেই বড় মা। আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরেছি। এবার নেক্সট সব কথা বলার আগে আমি জাস্ট একটা কথা আবার বলবো, মানে আগেও বলেছি বাট আবারও বলবো, যে আমি যেটা করেছি সেটা উচিত ছিল না, সেটা ঠিক ছিল না। ওই সময় আমার মাথা কাজ করছিল না, প্রচণ্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, প্রচণ্ড বেশি ভেবে ফেলেছিলাম, আর কিছুক্ষণের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গেছিলাম। মানে নিজের কাছে নিজের প্রায়োরিটিটা তখন একদম কমে গেছিলো। তো যেটা তখন করেছি সেটা সলিউশন নয়। আমি, অনেকে কমেন্ট করছো তোমরা যে এই ব্যাপারটাকে আমি প্রচার করছি, মানে যেটা আমি করেছি সেটাকে আমি প্রচার করছি, বাট আমি সেটা একদমই করিনি বা করতে চাইনি। আমার যে লাইফটা আমি কোলাঘাট থেকে করেছিলাম, তখন আমার সত্যি বলছি আমি মানে প্রচণ্ড একটা মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম। মানে এরপরে কি হবে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যে এরপর কি করব, এরপরে কি হবে। তো লিটারালি তখন আমি একটা ভুল করে ফেলেছি, আর সেটা হচ্ছে লাইফের সবথেকে বড় ভুল। এটা একদমই উচিত হয়নি আমার। আমি কোনোভাবে এই ব্যাপারটাকে স্প্রেড করতে চাইনি, মানে এই নিউজটা সবার কাছে পৌঁছাতে আমি চাইনি। আর এবার আসি হচ্ছে, আমি বারংবার আবারও বলছি আমার ভুল হয়েছে, এটার জন্য আমি এখনও মানে সত্যি আমি মন থেকে প্রচণ্ড আমার খারাপ লাগছে যে আমি এইভাবে ব্যাপারটাকে মানে আমি সবার কাছে পৌঁছাতে চাইনি। সবাই যেমন বলছে না যে বাচ্চারা দেখছে, আমি কাউকে বলছি না তোমরা এইটা সলিউশন, এই পথে যাও বা এই পথে এগাও, এটা সব থেকে বাজে একটা মানে সলিউশন, এটা সব থেকে মানে কোনো সলিউশনই না অ্যাকচুয়ালি, সব থেকে বাজে একটা ডিসিশন। আমি হসপিটালে যে কদিন ছিলাম সেই কদিনে আমি এটুকু রিয়েলাইজ করে ফেলেছি, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। কারণ তোমার জন্য কেউ, মানে ওই মা বাবা ছাড়া, নিজের রিলেটিভ মানে এই মা বাবা ভাই দিদি এরা ছাড়া কেউ কাঁদবে না। তো এটাই যেটা করেছি সেটার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। এবার আসি হচ্ছে, অনেকে বলছিলে যে কি করে বেঁচে গেল, কেন আমার জায়গায় অন্য কেউ থাকলে মরে যেত, আমি নাটক করেছি, এক্সপায়ার জিনিসপত্র ইউজ করেছি, তো অনেকে লিখছিলে। এবার ব্যাপারটা হচ্ছে, আর হ্যাঁ অনেকে বলছিলে যদি সব কিছু শেষ করারই ছিল তাহলে কেন বন্ধুকে মেসেজ করলো। আমি বন্ধুকে মেসেজ করেছি, শায়ককে আমি মেসেজ করেছি, একটাই কারণ ছিল, আমি জানতাম আমি কিছু কথা আমার পৌঁছানোর ছিল, সেটা আমার একমাত্র ওই একজন বন্ধু যে আমার মতো রাত চড়া 3টে, 3:30, 4টে অবধি জেগে থাকে। আমি জানতাম যে আমি ওকে বললে কথাগুলো আমার পৌঁছে যাবে। আমি মাকেও বলতে পারতাম, গাড়িতে মা ছিল, পাপাইদা ছিল, মধুমিতা ছিল, মানে আমার সাথে যে মেয়েটা যায় সবাই ছিল। কিন্তু আমার তখন কিছুই ইচ্ছা করছিল না যে আমি ওদেরকে এগুলো ইনফর্ম করি, তাহলে ওরা আরও মানে হুটোপাটা করবে। আমার তখন মনে হচ্ছিলো চলো এবার সব শেষ, বাট সেটা ভুল ছিল। তো আমি এই কারণেই বন্ধুকে মেসেজ করেছি যে আমার ওকে কিছু বলার আছে, যে আমি তোকে কিছু কথা বলবো, তুই কি মানে শুনবি, এটার বেসিসে ওকে মেসেজ করেছিলাম। তো ততক্ষণে মানে ও বলছে কি হয়েছে, তারপরে আমি ওকে বলি যে আমি এরম কিছু কাণ্ড ঘটিয়েছি। এবার ও আমার কথা শোনার আগেই ও মাকেও কল করেছে, মা বললো না ঘুমাচ্ছে, পাপাইদা বললো ঘুমাচ্ছে। একমাত্র মধুমিতা যে গাড়ি থামিয়ে দেখেছে যে কি হচ্ছে ভিতরে বা কী সিচুয়েশন, তো সেখান থেকে নিয়ে গিয়ে নিয়ারেস্ট যে নার্সিংহোম ছিল 8 ঘন্টার মধ্যে আমাকে ওখানে ঢুকিয়ে দেয়। তো আমার এমন কন্ডিশন ছিল যে আমাকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না, এটা পাপাইদা মধুমিতা বলেছে, মাও বলেছে, গাড়ি থেকেও নামানো যাচ্ছিল না। আর আমার যে গাড়িটা থার, ওর পেছনের সিটটা খোলে না, মানে দরজা খোলে না, তো ওখান থেকে নামাতে লিটারেলি 3 জনে মিলে টানা হেঁচড়া করে নামিয়েছে। আর আমার যা সিচুয়েশন ছিল তখন, থ্যাঙ্কফুলি ডাক্তাররা মনে করেছে যে সবার আগে আমাকে বাঁচানো দরকার। এবার আমি কি করেছি, কিভাবে করেছি, আমি এত কথাতে যেতে চাইছি না, যেটা করেছি ভুল করেছি, তাই আমি বারবার করে এই ব্যাপারটাকে তুলতে চাইছি না। কিন্তু যেটা নিয়ে তোমরা ট্রোল করছো, যে নাম্বারটা পার্টিকুলারলি নিয়ে তোমরা ট্রোল করছো, বা যেটা নিয়ে বলছো যে সব নাটক করেছে এই ওই সেই, অনেকে বলছো, আর অনেকে আমার তখনের সিচুয়েশানটা বুঝতে পারছো। যে নাম্বারটা নিয়ে তোমরা ট্রোল করেছো সেটা কিন্তু আমরা ডাক্তারকে বলিও নি পর্যন্ত, যে লাইক আমরা এই কটা
জিনিস ব্যবহার করেছি বা এই নাম্বারটাই ইউজ করেছি, সেটা ডাক্তাররা নিজেরা মানে চেক আপ করার পর সব কিছুর পর ওনারা ওটা প্রেসক্রিপশানে লিখেছে, ওটা প্রেসক্রিপশানে রয়েছে লেখা। এবার আসি হচ্ছে কেন, কারণ কিছু মানুষ না জেনে হয়তো কমেন্টটা লিখছো, জানি না কীভাবে লিখছো, বাট অনেক মানুষ আছে যারা আমার ফ্যামিলি ছাড়াও আমাকে, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যাদের এই কদিনে আমি ফোন পেয়েছি, কান্নাকাটি করেছে মায়ের কাছে ফোন করে। অনেকে বলেছে যে তোমার জন্য পুজো দিয়ে আসছি, মানে মাকে বলেছে তোমার মেয়ের জন্য পুজো দিয়ে আসছি, ও যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি মঞ্চে ফেরে। হয়তো ভগবান চাইছিল যে আমার আরও অনেক কিছু, মানে আমার গান যেটা আমার মেন ভালোবাসা, মানে এতদিনে আমার গানটা আমার কাছে সেকেন্ড প্রায়োরিটিতে চলে গেছিলো, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, গান আমার প্রথম ভালোবাসা ছিল, তো সেই গানের জন্য হয়তো বেঁচে গেছি আমি। মানে গান নিয়ে আরও কিছু করার আছে মেবি, আর সবার ভালোবাসার জন্য বেঁচে আছি। তো কোনো নাটক আমি করিনি, কারণ তখন আমি জাস্ট এরপর কী হবে ভাবতে পারছিলাম না, কারণ আমি এই সিচুয়েশনগুলো ফেস করেছি এর আগেও। আমি এখন ডিটেলে কিছু বলবো না, কেন আফটার আ সার্টেন টাইম হয়তো তোমরা সব কিছু জানতে পারবে। এখন আমি এই সম্পর্কে কিচ্ছু বলবো না যে আমি কি হয়েছে বাড়িতে, কি না হয়েছে, কি সমস্যা, আমি আর ডিটেলসে এখন যাবো না। বাট একটা টাইম পরে তোমরা, যেহেতু আমি তোমাদেরকে ফ্যামিলি মনে করেছি এতদিন, আমার ডেইলি ভ্লগের মাধ্যমে আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করেছি, তো দরকার যদি পড়ে আমি পরে সব কিছু শেয়ার করব। তো এবার যেটা বলতে চাই সেটা হচ্ছে, নাটক আমি করিনি। আর প্লিজ তোমাদের এই মানে ট্রোল করছো করো, কারণ আমি এটুকু বুঝতে পারছি যে আমার মানে ভিডিও করে অনেকের অনেক লাভ হয়েছে, অনেকেরই হয়েছে, মানে ফলোয়ার্স বেড়েছে। তো আমার না, সত্যি বলছি, ছোটোর থেকে আমার কখনো নেগেটিভ পাবলিসিটি আমার ভালো লাগে না, আজ অবধি তেমন কোনো কাজ করিনি। তাহলে অনেক দিন আগে আমার কাছে অপশান ছিল, আমি না যখন আগে মডেলিংও করতাম বা যাই করতাম, মানে আমি বলছি না যে আমি কারোর রুচি নিয়ে কোনো কথা বলছি না, বাট আমার ভিডিওতে অনেকে ঢুকে লিখছো দেবলিনার সাজগোজ ভালো না, ড্রেস আপ সেন্স ভালো না। কোন দিকটা দিয়ে মনে হয়েছে? আমি মানে যে জামা কাপড় ক্যারি করতে পারে সে পরে, কোনোটাতে খারাপ নেই, কিন্তু আমি কখনো এই ইন্ডিয়ান বা এথনিক ছাড়া আমি খুব একটা জামা কাপড় পরি না। হ্যাঁ, এবার স্টেজে অনেক সময়, কিন্তু তাও যা পরতে হয়, নয় ফুল স্লিভ, নয় এই ওই সেই। কিন্তু কিসের বেসিসে তোমরা বলছো যে আমার জামা কাপড় ভালো না? আমি জানি না, আমি কমেন্ট পেয়েছি এরকম অনেকেই লিখছো। আর এবার আসি হচ্ছে, এবার সরি টু সে আমাকে টানতে হচ্ছে যে পাইলটের সাথে আমার ইয়েটা ভালো যায় না, কি বলে মানে বলো না টার্মটা, স্টেটাস। তো সেখানে স্টেটাসটার কথাটা যদি বলতে হয়, সেটা আমি বলি যে হ্যাঁ, ও ভালো কাজ করে। আমি যে জায়গাটাতে রয়েছি সেখানে আমি নিজে দাঁড়িয়েছি। ক্লাস 8-এ যখন পড়ি আমি, তখন থেকে আমি সংসার টানছি। বাবা অসুস্থ ছিল, তখন থেকে আমি সংসার টানছি, নিজেও পড়েছি, ভাইকেও পড়িয়েছি। আর লাকিলি আমার ভাই আমার মুখ উজ্জ্বল করেছে, একবারে নেট ক্লিয়ার করেছে, ইভেন অল ওভার ইন্ডিয়াতে র্যাঙ্ক করেছে, সিইউর টপার, এখন সেন্ট জেভিয়ার্সে পড়ছে, সেখানেও মানে যাই হোক। এবার ফিউচারে অনেক ইচ্ছা আছে ওকে নিয়ে, আমার মানে কি বলবো, ওকে আমি ভাই মনে করি না, আমার ছেলে মনে করি। তো সেই বেসিসে ওকে নিয়ে আমার স্বপ্ন। তো যদি স্টেটাসের কথা বলো, এটা হচ্ছে স্টেটাস যেটা আমি নিজে করেছি। সবার বাবা ব্যাকগ্রাউন্ডে থাকে, আমার বাবা কিন্তু কখনো গরিব ছিল না, কখনোই গরিব ছিল না। কিন্তু মানুষের সবসময় তো জীবন ঠিক থাকে না, না। আমার বাবার একটা সিচুয়েশন ছিল যখন বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, টানা পোড়ন সব কিছু, মানে মানুষটা বাঁচবে না এরকম একটা সিচুয়েশান, সেখানে দাঁড়িয়ে সব কিছু চলে গেছিলো, আবার সে ঘুরে দাঁড়ানো। তো তার মানে এই নয় যে একবার মানুষ সব কিছু হারিয়ে ফেলেছে মানে সে কখনো কিছু ঘুরে দাঁড়াতে পারবে না, সে কিছু করতে পারবে না, যাই হোক। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আসি হচ্ছে যাকে নিয়ে তোমাদের এত প্রবলেম, মানে কিছু মানুষের প্রবলেম, সে হচ্ছে আমার দিদিভাই। আমার দিদিভাই হঠাৎ করে উদয় হয়নি, আমি এগুলো বলতে চাইনি, তো আমাকে বলতে হচ্ছে, কারণ দিদিভাই আমার পাশে দাঁড়িয়েছে বলে দিদিভাই নিজেও ট্রোল হচ্ছে, সেটা আমি চাই না। এবার হ্যাঁ, এবার দিদিভাইয়ের ড্রেসিং সেন্স নিয়ে অনেকের প্রবলেম আছে, ক্যারি করতে পারে বলে পরে, যাই পড়ে না কেন। আর রিলস বানানোটা আমার মনে হয় না যে বিশাল মহাপাপ করে ফেলে, রিলস তো সবাই বানায় এখন, আমিও বানাই, তো তাতে কোনো সমস্যা নেই। এবার দিদিভাই কোথার থেকে গজালো সেটা বলি। দিদিভাই হচ্ছে আমার বাবার
বলো। বাবার মেয়ে, মানে বাবার মেয়ে ইন দ্য সেন্স হচ্ছে বাবার আগের পক্ষের মেয়ে। তো সেই বড় মা, আমি বড় মা বলি, তো সেই বড় মার মেয়ে বাবা। তো বড় মা ক্যান্সারে মারা যায়, তখন দিদিভাইয়ের বয়স কত ছিল? 11। তখন মায়ের সাথে বাবার নিউজ পেপারের থ্রু আলাপ হয় আর কি, মানে নিউজ পেপারে যেমন বিয়ের অ্যাড দেয়, তো সেখান থেকে মায়ের সাথে আলাপ হয়, বিয়ে হয়। তোমরা দিদিভাইকে এত কথা বলছো, মানে যার জন্য আমরা এটা ভুলেই গেছিলাম, আমরা এই কথাটা তুলিই না যে বা দিদিভাই বাবার মানে বড় মায়ের মেয়ে বাবার মেয়ে, এটা আমরা তুলিই না। তোমরা এত কথা দিদিভাইকে নিয়ে বলছো, আমাকে কথাটা তুলতে হলো। এবার আসি, আমার মা আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসে। মাঝে সব ফ্যামিলিতে প্রবলেম থাকে, যেমন আমারও ছিল, কিন্তু আমি শো করিনি, আমি হাইড করেছি। এই কারণে হাইড করেছি, আমি লং টার্মে ভেবেছি যে আমি এগোবো ব্যাপারটা, আমি এখানে শেষ করবো না, যেভাবেই হোক। কারণ ছোট থেকে পাড়ার কাকিমারা, আমার মা, সবাই, মানে মেয়েদের যাদের সিনিয়র মহিলাদের দেখেছি সবাই আমাকে শিখিয়েছে মেয়েদের সহ্য করতে হয়। আমিও করছিলাম সহ্য, আমি সব কিছু মেনে নিচ্ছিলাম যে না ঠিক আছে, আমি এটাকে ঠিক টেনে নিয়ে যাব, যে যাই বলুক, আমার যত সমস্যাই হোক, যত ফ্রাস্ট্রেটেড আমি হই, আমি ঠিক টেনে নিয়ে যাব। আফটার আ সার্টেন টাইম আমি পারিনি, তারপরে এত ঘটনা। তা আমি সবসময় সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছি। এবার যেহেতু মানে দিদিভাইয়ের সাথে আমাদের কী হয়েছিল, দিদিভাইয়ের এরকম দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন দিদিভাইয়ের একটা ছেলে রয়েছে, অনেক বছর আগেই হয়েছে। তো মানে মাসি হচ্ছে এখন, মানে একদম কুল মাসি, আমার ওই ভিডিও করে দিচ্ছে এখন উল্টো দিকে বসে। তো মাঝে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, সেটা অনেক দিন আগের ঘটনা। তো তারপরে মানে দিদিভাইয়ের সাথে কিন্তু যে আমাদের যোগাযোগ ছিল না তা নয়, দিদিভাইয়ের সাথে দেখা করতাম, হ্যাঁ হয়তো কখনো ভ্লগে নিইনি, দেখা করতাম, আমরা কফি খেতে যেতাম, দিদিভাইয়ের বাড়িতে যেতাম, দিদিভাইয়ের গলা খিচুড়ি খেতাম, গলা পোলাও খেতাম। না এটা দোষ ছিল না, ওটা চালের দোষ ছিল না, ওটা রান্নার দোষ ছিল, ভীষণ বাজে। তো আমরা খেয়েছি, মানে দিদিভাই বাড়িতে যাতায়াত ছিল, বাট আমার ভ্লগটা বিয়ের কিছুদিন আগে থেকে শুরু করা। তো সেই বেসিসে দিদিভাইকে কোনোদিন আমার দেখানোও হয়নি। আমি সেরকম মানে ফেসবুক ইনস্টাতে সেরকম অ্যাক্টিভও ছিলাম না যে আমি দেখাবো। যবে থেকে ব্লগ শুরু করেছি তোমরা দেখে থাকবে, ইভেন আমার বিয়েতে যে লজ্জা বস্ত্রটা সেটাও দিদিভাই ধরেছিল, তোমরা জানি না কেউ নোটিস করেছো কিনা। হ্যাঁ, শাখাপলাটাও দিদিভাই পরিয়ে দিয়েছিল, হঠাৎ করে এসে উদয় হয়নি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা এরকমই। আমাদের এখানে ওই মানে তোমরা যেরকম বলছো উদয় হয়েছে, আমাদের এখানে ওরকম সমস্যা নেই। না, ভাড়া করা দিদি আমার নয়, আমার নিজের দিদি, নিজের রক্তের দিদি। আর আমি এখনো জোর গলা এটা বলবো যে আমার মা আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসে। সেটা নিয়ে ছোটবেলায় আমি প্রচণ্ড রাগ করতাম, এটা মানতে কোনো ক্ষতি নেই। মায়ের একটাই বক্তব্য ছিল যে আমি তো দিদিকে দেখে এসছি, আমি সবসময় ওকে ভালোবাসবো। ইভেন এখনও ধরো আমার সাথে দিদিভাইয়ের একটু কথা কাটাকাটি হলো, আমি ভাবলাম আমি আর ফোনই করবো না, তো ফোনটা সবার আগে মায়ের থেকে চলে যায়, কী হয়েছে রে এরকম করে চলে যায় সলভ করার জন্য। তো এটা হয়। তো যাই হোক, এইবার হচ্ছে আমার অনেকে লিখছো না যে এত মাখো মাখো সম্পর্ক, কি করে কি সমস্যা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে বিয়ের আগের কমিটমেন্ট আর বিয়ের পরের কমিটমেন্ট যদি সেম থাকে সমস্যা হয় না। বিয়ের আগে তোমার কমিটমেন্ট একরকম, বিয়ের পরে কমিটমেন্ট চেঞ্জ হয়ে গেলে তখন সমস্যা। এটা আমি সবাইকেই বলছি, যেটা তোমরা বিয়ের পর মেনটেন করতে পারবে না সেই কমিটমেন্টে যেও না। বিয়ের আগে যে কমিটমেন্টটা করবে, বিয়ে করার জন্য ধরো কমিটমেন্ট করছো, সেটাকে বিয়ের পরে মেনটেন করো। তাহলে তোমার জন্য অন্য কোনো, মানে তোমার অপোজিটে যে মানুষগুলো রয়েছে তাদের হার্ট ব্রেক বলো, তাদের কি বলবো, এই ট্রমাটাইজড হওয়া, এগুলো হবে না, সব ক্লিয়ার থাকবে। ওকে, এবার হচ্ছে অনেকে এটা বলছে যে যখন মাকে নিয়ে, আমি একটা কমেন্ট আমি দেখেছিলাম, একটা মহিলারই কমেন্ট, মাকে নিয়ে এত সমস্যা যখন মাকে ছেড়ে দিলে না কেন। আমি জানি না আপনি মহিলা হয়ে কি বেসিসে কথাটা বলছেন, কি বেসিসে বলছেন। আমার মানে আমি নিজেও একজন মহিলা, আমি যদি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি সংসার করব, আমার বাচ্চা হবে, মানুষ করব, তাকে খুব ভালোভাবে মানুষ করবো, ভালো শিক্ষা দেব। তো আমি তো অ্যাটলিস্ট ছেলে হোক মেয়ে হোক, আমি তো এটা শেখাবো যে প্রত্যেকের মা তার লাইফে ইম্পর্টেন্ট, সেটা যেই হোক, প্রত্যেকের মা যেমনই দেখতে হোক। তুমি কালো বলে তুমি খারাপ, তুমি সুন্দর দেখতে বলে ফর্সা বলে তুমি ভালো, এভাবে তো আমি কাউকে জাজ করি না। কারণ আমি জানি না, আমার ক্লোজ অনেকে এরকম আছে, অনেকে তাদেরকে নিয়ে কমেন্ট করে কেমন বিচ্ছিরি দেখতে, এই ওই সেই চেহারা বডি শেমিং করে, কিন্তু আমি কখনো কাউকে এভাবে জাজ করি না। এর ব্যাপারটা হচ্ছে দিদিভাইকে ছাড়া, ওটা আমার বলার রাইট আছে।
তো আমি মাঝে মধ্যে ডাকিও মুটি বলে, এখানে আমার কিছু করার নেই। না বেচারা এই যে 10টা দিন আমি হসপিটালে ছিলাম, হসপিটালের সোফাগুলো তো ভীষণ বড় বড়, সেই সোফার মধ্যে আমার দিদিভাই আর ঋষি দুজন, একজন এদিকে মাথা একজন ওদিকে মাথা করে একটা সোফায় দুজন শুয়েছিল কন্টিনিউ 10 দিন। ওকে, এবার শুয়ে উনি ছিল, আমি বসেছিলাম। তুই হাফ শোয়া ছিলি, কেন কি জায়গা ছিল না? হ্যাঁ ওই একই ব্যাপার। যাই হোক, তো আসলে ওরা সবাই মিলে আমাকে একটু হাসানোর চেষ্টা করছে, কারণ ডাক্তার থেকে শুরু করে সবাই বলেছে যে ওকে একটু মেন্টালি সাপোর্ট দিও, তো যাতে আমি পাগল না হয়ে যাই। তো সেই চেষ্টাটাই চলছে এখন। এবার হচ্ছে দিদিভাই আর কি যেন একটা পয়েন্ট তখন বললাম, বলে তো ফটোগ্রাফার। হ্যাঁ ওকে, আচ্ছা ফার্স্টে মায়েরটা বলে নিই। সেটা হচ্ছে আমি আমার দুটো ফ্যামিলিকে আমি সমানভাবে দেখেছি। অনেকে দেখে থাকবে আমি 2 মাকে সমান জামা পরাতাম, ম্যাচিং ম্যাচিং পরে ছবিও তুলেছি, 2 মা সমান জিনিস পরেছে। বাবাকেও, বাবার জন্য, ওই বাড়ির বাবার জন্য দুমদাম জিনিসপত্র নিয়ে যাওয়া, এগুলো আমি করতাম। কারণ আমি না ভাবিনি যে আমার এই ব্যাপারটা লং টার্মে চলবে কি চলবে না, আমি ভাবিনি। আমি ভেবেছি যে আমি তো লাইফ টাইম কাটিয়ে দেবো, যেভাবেই হোক কাটিয়ে দেবো। তো এবার কি বলতো, যে মানুষটা বাইরে যত হাসছে তার মানে মানুষটা যে ঠিক আছে তা নয়। অনেক সময় অনেকে অনেক কিছু চেপে যায়। এবার সমস্যাটা হচ্ছে আমাকে না কেউ জিজ্ঞাসাই করতো না। হ্যাঁ আমার মা জানতো, দিদিভাই জানতো, বাট বাইরের কেউ আমাকে জিজ্ঞাসা করতো না যে তুই ভালো আছিস, এই একটা কথা। এই কথাটা অনেক সময় আমি মাঝে মধ্যে ইভেন আমার লাইভ যারা বা ভিডিও যারা ভ্লগ যারা কন্টিনিউ দেখেছো, কি মাঝে মধ্যে কিছু ভ্লগে অনেকে কমেন্ট করেছো তোমার কি বাই এনি চান্স মন খারাপ, বাই এনি চান্স কিছু হয়েছে। তো তখন না আমি সিচুয়েশনগুলো ফেস করছিলাম। তো আমি জাস্ট আমার লাইফে যে খারাপ মোমেন্টগুলো আমি তখন ফেস করছিলাম। তো যার জন্য আমি তখন হয়তো ভিডিওতে আপসেট হয়ে পড়েছি, তোমাদের সাথে কথা বলেছি, এটা করেছি আমি।